শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত স্ট্রিং শিখব এবং সেই সাথে একটা ফাইল কিভাবে সেভ করতে হয় তার পুরো বিষয়টা আজকে আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা সেভ করা দেখব, কারণ প্রোগ্রাম করতে গেলে প্রথমে ফাইলটা সেভ করে নিতে হয়। তার জন্য আমি চলুন একটা ফোল্ডার তৈরি করে নেব। এখানে আপনি ফোল্ডার ছাড়াও করতে পারেন, যেমন এই যে একটা ফাইল দেখেন যেটা আমরা প্রথম দিন করেছি। তো এই ফাইলটা কিন্তু এভাবেই আছে, আপনি চাইলে এভাবেই করতে পারবেন অথবা ফোল্ডারেও রাখতে পারবেন। তো চলুন আমরা একটা ফোল্ডার তৈরি করি। আমরা একটা ফোল্ডারে যে কোনো কিছু নাম দিতে পারি। ফর এক্সাম্পল আমরা পাইথন নাম দিলাম, পাইথন নাম দিলাম। আমরা এই ফোল্ডারের ভিতরে ফাইলটা সেভ করব। তো কিভাবে সেভ করব সেই বিষয়টা দেখব, তারপর আমরা মূলত স্ট্রিং নিয়ে আজকে কাজ করব। তো এর জন্য প্রথমে পাইথন সফটওয়্যারটা ওপেন করে নিব। এই যে আমরা পাইথন সফটওয়্যারটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ফাইলে, সেখান থেকে যাব নিউ ফাইলে, অথবা আপনি কন্ট্রোল এন দিলে এটা চলে আসবে। এরপর আমরা প্রথমে সেভ করে নেব। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিতে পারেন, অথবা আপনি ফাইলে চলে যাবেন, সেখান থেকে চলে যাবেন আপনি সেভ এসে। কন্ট্রোল এস এটাও দিতে পারবেন, এখান থেকেও দিতে পারবেন। তো আমরা যে কোনো একটা দিলাম, কন্ট্রোল এস দিলাম। এরপর এখান থেকে আমাদের সে ফোল্ডারটি নিয়ে আসতে হবে। ফোল্ডারটি আনার জন্য আপনাদের একটা বিষয় বলে রাখি যে আমরা যদি এই যে হোম স্ক্রিন, যেটা এই স্ক্রিনের ভিতরে যা কিছু আছে এটাকে বলা হয় ডেস্কটপ। তার মানে আপনি যদি ডেস্কটপে যান অথবা ডেস্কটপ সিলেক্ট করেন, তাহলে আপনাকে এই যে হোম পেজটা আছে প্রথমে আপনার মনিটর স্ক্রিনে, এটাকে বলা হয় ডেস্কটপ। একইভাবে আরও যে পার্টিশনগুলি আছে, আমরা যে উপর যদি দিস পিসি অথবা মাই কম্পিউটার, আপনার এখানে যেটাই থাক, আমরা যদি এখানে ওপেন করে বিভিন্ন পার্টিশন থাকে, এর ভিতরে গিয়েও আপনি ফোল্ডার তৈরি করতে পারেন। অথবা বাম পাশে যদি দেখেন ডকুমেন্ট ডাউনলোড নামে কিন্তু অপশনগুলি অটোমেটিকলি এখানে আছে। তো আমরা আবারও চলে গেলাম আমাদের পাইথনে। তো এখান থেকে আমরা এখানে ফাইলে গেলাম, সেখান থেকে সেভে গেলাম, তারপর আমরা যাবো ডেস্কটপে, কারণ আমরা ফোল্ডারটা ডেস্কটপে তৈরি করেছি। এরপর এখান থেকে যদি আমরা স্ক্রল করি, তাহলে আমরা আমাদের ফোল্ডারটি খুঁজে পাবো। এই যে পাইথন দেখেন, যে ফোল্ডার আমরা ইতিমধ্যে তৈরি করেছি। এবার আমরা এই ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার পর এখানে ফোল্ডারের ভিতরে আমাদের এই পাইথন প্রোগ্রামিংটা সেভ হবে। তো এখানে আমরা একটা নাম দেব, সেখানে মনে করেন আমরা নাম দিলাম যে সেকেন্ড ক্লাস। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, সেজন্য এখানে দিলাম। আর সেভ এস টাইপে পাইথন ফাইলে থাকবে, আপনি টেক্সট ফাইল দিবেন না, আপনি দিবেন পাইথন ফাইল। ওকে, তো এটা দেওয়ার পরে সেভ করবেন। এটা দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে পাইথন যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি, এই ফোল্ডারের ভিতর একটা ফাইল কিন্তু সেভ হয়ে গেছে সেকেন্ড ক্লাস নামে। তো এবার আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আরও একবার করব, যেটা আমরা প্রথম ক্লাসে করেছিলাম, সেটা একটা হিন্ট ছিল। তো আজকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আরও একবার দেখব, এবং সেই সাথে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের সাথে আমরা স্ট্রিংটাকেও দেখে নেব। তো চলুন আমরা এখান থেকে চলে যাই। এখানে যাওয়ার পরে আমরা কিছু ভ্যারিয়েবল নিই, যেমন একটা ভ্যারিয়েবল নিলাম। আমি একটু অপশনে চলে যাই। অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি একটা নাম্বারটা শো করাই দেব, দেখতে সুন্দর লাগবে। অপশনে গেলাম, সেখান থেকে যে শো লাইন নাম্বার এটা দিলাম। আপনারা চাইলে এটা দিতে পারেন, তাহলে এই যে 1 2 3 যে বিষয়গুলো এটা দেখা যাবে। তো আপনি দিতে পারেন, নাও পারেন, এটা আপনার যেটা ভালো লাগে আপনি চাইলেই দিতে পারেন। আর এটা হচ্ছিল যে আপনি যখন টাইপ করবেন তখন লেখাগুলো অনেক ছোট দেখা যাবে। ওকে, তো আপনি যদি চান যে এখানে লেখাগুলো একটু বড় দেখা যাক, তাহলে আপনি চলে যাবেন অপশন এবং সেখান থেকে যাবেন কনফিগার আইডেল। এখান থেকে যাওয়ার পরে এই দেখেন এই যে সাইজ, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি এখানে ছোট বড় করে নিতে পারবেন। যেমন আমি যদি ছোট বড় করে দিই, তো দেখেন লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন কিন্তু টেক্সট ছোট হয়ে গেছে। আবারও যদি আপনি অপশনে যান, কনফিগারে যান, এবং এখান থেকে টেক্সট সাইজ আপনি বড় করে দিলে এটা বড় হয়ে যাবে। তো এটা বড় থাকলো। আমি এবার কয়েকটা ভেরিয়েবল নেব, যেমন আমি একটা এ নামে ভেরিয়েবল নিলাম, তার কিছু একটা সংখ্যা দিলাম। বি নামে একটা ভেরিয়েবল নিব, তারও কিছু একটা সংখ্যা দিলাম, বা এটা 30 ইউজ করে। এবার সি নামে কিছু একটা ভেরিয়েবল নিব এবং এর মনে করেন 20 দিলাম, কিছু একটা সংখ্যা আমরা দিলাম। এবার এই তিনটার ভিতরে আমি যোগ করব। তো আগে আমরা কিরকম যোগ করেছিলাম যে a প্লাস বি প্লাস সি, এবং সেটা কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখেছিলাম। তো এখানে আমরা সরাসরি প্রিন্টের ভিতরে যোগ করে দিতে পারি। চলুন একবার দেখে আসি। আমরা লাগবো প্রিন্টের, এবার কল করব না, এটা তো জাস্ট প্রিন্ট শুরু করলাম, এবার তো কল করতে হবে। মনে আছে আপনাদের একটা কথা বলেছিলাম যে আপনি যদি মোবাইলে একটা নাম্বার ওঠান এবং সেটাতে যদি কল না দেন, তাহলে তো কাজ করবে না, কল করতে হবে।
তাহলে প্রিন্ট যখন আমরা লিখবো তখন এটা একটা বিল্ট ইন ফাংশন, তাহলে বিল্ট ইন ফাংশনকে কল করতে হয়। তাহলে কল করার নিয়ম হলো ফার্স্ট ব্র্যাকেট শুরু, তার মানে কল করা শুরু হয়েছে, এখন কল করা শেষ করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ, তার মানে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এটার মানে হলো ফাংশনকে কল করা হয়েছে। ওকে, তো প্রিন্টের ভিতরে এসে যদি আমি এই এ বি সি এটাকে সরাসরি এখানে যোগ করে দিই তাহলে কিন্তু কাজ হবে এ প্লাস বি প্লাস সি। তার মানে এই এর ভিতরে কি আসবে, আমরা এই লাইনটাকে কপি করি আপনাদের বোঝানোর স্বার্থে। দেখেন এই যে এ, এই এর মান কত আছে 10, তাহলে এই যে এর জায়গায় কত বসবে বলেন, 10 বসবে। এরপর বি আছে, তাহলে বির মান কত আছে, বির মান আছে হলো 30, তাহলে বির এখানে কত আসবে 30, তাই তো 30। এবার সির মান আছে 20, এই সি, এই যে সি, এই সি এর জায়গায় আছে কত বসবে তাহলে 20। এইভাবে যোগ করে আপনাকে ক্যালকুলেশন দিব। তো আপনাকে এভাবে যোগ করতে হবে না, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমরা মূলত ভ্যারিয়েবলকে যোগ করব, এটা যোগ করব, আর এই গাণিতিক ক্যালকুলেশন প্রোগ্রাম নিজেই করে নিবে, এটা আমাদের নিজেদের মানে ম্যানুয়ালি করার কোনো দরকার হবে না। তো এটা যখন এ প্লাস বি প্লাস সি দিলাম তখন এটা এইভাবে কিন্তু কাজ করা যাবে। তো আমরা একবার রান করে দেখি, আমরা এখান থেকে রান অপশনে চলে গেলাম, সেখান থেকে আমরা রান মডিউলে ক্লিক করলাম, এরপর ওকে ক্লিক করলাম। আপনারা দেখতে পারতেছেন এখানে 60 আসছে, যোগফল 60 আসছে। তো আমরা একটু দেখি যে যোগফল কি আসলে 60 আসবে কিনা। 10 আর হলো 30 40, 40 আর হলো 20 60। ওকে, তো একইভাবে আপনি এইভাবে গুণও করতে পারেন, জাস্ট এখানে আপনি মাল্টিপল চিহ্ন দিয়ে দেন, এখানে মাল্টিপল দিলে কিন্তু গুণ হয়ে যাবে। ওকে, তো আমি আবার রানে গেলাম, সেখান থেকে রান মডিউল ওকে প্রেস করলাম, দেখেন এবার 600, এটা ছিল যোগফল আর এটা হচ্ছে হলো গুণফল 600। একইভাবে আপনি এখানে ভাগও করতে পারেন, তবে এসবের আর দরকার নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম যে প্রিন্টের ভিতরে, এই প্রিন্টের ভিতরে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারবেন, এর ভিতরে পাওয়ার দিয়ে অন্যান্য কাজও করতে পারবেন। এখন আমাদের আজকে শেখার টপিক এটা না, কারণ এটা না আমরা প্রথম ক্লাসে দেখেছি। আজ আমরা দেখব যে একটা স্ট্রিং ব্যবহার করব। স্ট্রিংটা আসলে কি, মানে ডাবল কোটের ভিতরে, বা ডাবল কোট বলে অনেকের কাছে নতুন মনে হতে পারে, আপনারা কোটেশন এরকম একটা নাম মেবি শুনেছেন অনেকেই, কোটেশন মানে এটাকে বলা হয় কোটেশন, কারণ ডাবল কোটেশন শুরু হইলো আবার ডাবল কোটেশন শেষ হইলো। এই যে কোটেশন শুরু হইলো আর কোটেশন শেষ হইলো, এই শুরু আর এই শেষ, এই শুরু শেষের মাঝে যা কিছু থাকবে স্পেস ইউজ করি, এদের কোটেশন শুরু হইলো আর এই কোটেশন শেষ হইলো, তাহলে এই শুরু আর এই শেষ, এই শুরু আর শেষের মাঝে যা কিছু থাকবে তাকে স্ট্রিং বলে। ওকে, এদের ডাবল কোটেশন শুরু আর ডাবল কোটেশন শেষ, এই ডাবল কোটেশন শুরু আর শেষের মাঝে যা কিছু থাকবে তাকে কি বলে, স্ট্রিং বলে। আচ্ছা, স্ট্রিং এর কাজ আসলে কি? স্ট্রিং হলো তার ভিতরে আপনি যা লিখবেন আপনাকে সেম টু সেম তাই আউটপুট দেবে। মানে স্ট্রিং এর ভিতরে আপনি যদি যোগ বিয়োগ গুণ ভাগও করেন, সেটা গাণিতিক ক্যালকুলেশন করবে না, বরং আপনি যা লিখবেন মানে যেভাবে লিখবেন, মনে করেন লিখছেন এ প্লাস বি, তাহলে আপনাকে আউটপুটে এ প্লাস বি ই দেখাবে, কিন্তু এই এ আর বি যোগ করে যে এখানে 40 হচ্ছে এটা আপনাকে দেখাবে না। আপনি যদি এ প্লাস বি দেন তাহলে এ প্লাস বি দেখাবে, যদি এ মাইনাস বি দেন তাহলে এ মাইনাস বি ই দেখাবে। মানে এর ভিতরে আপনি যা লিখবেন ঠিক সেম টু সেম আপনাকে সেটাই আউটপুট দেবে। এখন এইটা আমরা কেন ব্যবহার করব, প্রশ্ন হলো কেন ব্যবহার করব। আচ্ছা, এটা আমরা এই জন্যই ব্যবহার করব, মনে করেন আমরা এই তিনটা সংখ্যাকে যোগ করব, তাহলে এই তিনটা সংখ্যার যোগফল বের করতে হবে। এখন আমাদের আউটপুট যদি সরাসরি মনে করেন এরকম কিছু একটা দেখায়, যেটা আমরা যে বের করলাম, দেখেন একবার 60 একবার 6000। আচ্ছা, এখন এটা কি বিয়োগফল নাকি যোগফল নাকি গুণফল, আর এইটাই বা কি যোগ না বিয়োগ না গুণফল, কোনটা, এটা তো আমাকে বোঝাইতে হবে, রাইট? তো এইটা বোঝানোর জন্যই আমাদের মূলত এইটা প্রয়োজন, এই স্ট্রিং প্রয়োজন। চলুন স্ট্রিংটা কিভাবে লিখবো আমরা এটা কেটে দেই, এটা আমরা পরে লিখবো। আপনাদেরকে একটা বিষয় দেখাই যে আমরা প্রিন্ট লিখলাম, ওকে। তার আগে আমরা একটু পাওয়ার পয়েন্টে দেখে আসি। দেখেন প্রিন্ট, এই প্রিন্টের ভিতরে ডাবল কোটেশন শুরু, ওকে, ডাবল কোটেশন শুরু এবং ডাবল কোটেশন শেষ, এই শুরু আর শেষের ভিতরে কি আছে, হ্যালো, কি আছে, হ্যালো। তাহলে আপনি যদি এটাকে প্রিন্ট করেন তাকে আলটিমেটলি আপনাকে হ্যালো দেখাবে। একইভাবে আপনি প্রিন্টের ভিতরে যে ডাবল কোটেশন শুরু করছেন, আমরা যদি এটার একটু কালারগুলো চেঞ্জ করে দেই তাহলে হয়তো আপনাদেরকে বোঝাইতে আরো সুবিধা হবে। আচ্ছা, দেখেন এখানে এই যে ডাবল কোটেশন শুরু এবং শেষ, তাহলে এটা লিখলে আপনাকে আলটিমেটলি হ্যালো দিবে। প্রিন্ট, এটা যদি বাংলাদেশ লেখেন বাংলাদেশ দেখাবে, প্রিন্ট আই এম লার্নিং পাইথন এটা দেখালে যা আছে তাই দেখাবে, সেম টু সেম। একইভাবে যদি আপনি 1 2 3 লেখেন, এটা কিন্তু ইন্টিজার হিসেবে পরিচিত হবে না, এটা স্ট্রিং হিসেবে। কেন? কারণ ডাবল কোটের ভিতরে যা থাকবে
সে আপনি যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন আপনার খুশি। কিন্তু সেটা কখনোই যোগ বিয়োগ হিসেবে পরিচিতি পাবে না। কারণ এই ডাবল কোটের ভিতরে আপনি যা লিখবেন সেটাকে স্ট্রিং হিসেবেই ধরে নিবে। চলুন একটা এক্সাম্পল দেই। যেমন আমি যদি এরকম বলি, একটা ভ্যারিয়েবল নিলাম, মনে করেন AB সাপোজ, বা A নামে একটা ভ্যারিয়েবল নিলাম, একটা A নামে ভ্যারিয়েবল নিলাম, এখানে মান দিলাম 40। পরে B নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মান দিলাম 10। তাহলে কত হয় বলেন তো? যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে A যোগ B কত হবে? 40 আর 10 কত হয়? 50। অবশ্যই 50 দেখাবে। তো আমরা এর ভিতরে আমরা যদি এরকম বলি যে A প্লাস B, তাহলে এটা আসলে কি মনে হচ্ছে? A প্লাস B আমাদের বড় হাত ছোট হাত এগুলো অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু হবে না। যদি আমি এখানে বড় হাত দিয়েছি কিন্তু এখানে ছোট হাত, তাহলে কিন্তু আবার কাজ করবে না যদি আমরা গাণিতিক ক্যালকুলেশন করতে যাই সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন যে এর মান কত আছে? 40 আছে। আর এই বির মান কত আছে? 10 আছে। তার মানে A যোগ B, তার মানে আমি A আর B কে যোগ করলাম। তাহলে এর ভিতরে হচ্ছে 40, বির ভিতরে 10, তাহলে আলটিমেটলি কত হয়? 50। তাহলে এটাকে যদি আপনি প্রিন্ট করেন তাহলে আলটিমেটলি কি দেখাবে বলেন? আপনাকে 50 নাকি A প্লাস B? অবশ্যই 50 দেখাবে না, আপনাদেরকে দেখাবে A প্লাস B। কেন দেখাবে? কারণ এই A প্লাস B কে আপনি সরাসরি এভাবে গাণিতিক ক্যালকুলেশন করে নাই। যদি আপনি এইভাবে লিখতেন তাহলে দেখেন কিছুই নেই, তাহলে A যোগ B আপনাকে 50 দেখাতো যোগ করে। কিন্তু আপনি যখনই এখানে ডাবল কোট ব্যবহার করবেন, যখন আপনি ডাবল কোট ব্যবহার করবেন তখন কিন্তু এটাকে আর গাণিতিক ক্যালকুলেশন হবে না, এটা স্ট্রিং হয়ে যাবে। আর স্ট্রিং মানে এই A প্লাস B আপনাকে আউটপুটে ঠিক এইটাই দেখাবে। আমরা যদি একটু প্রোগ্রামে চলে যাই, এখানে আমরা যদি বলি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, এর ভিতরে আমরা দেখেন আমরা বলি হ্যালো, সাপোজ কিছু একটা দেখালাম। এবার এটাকে আমরা রান করে আমরা রানে গেলাম, এখান থেকে রান মডিউলে ক্লিক করলাম, ওকে প্রেস করলাম। আচ্ছা, একটা ভুল আসছে এখানে, ভুলটা কি আমরা একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন এই যে ডাবল কোটেশন শুরু করছি কিন্তু ডাবল কোটেশন শেষ করি নাই। আমি যেটা শুরু করব সেটা আমাকে শেষ করতে হবে, রাইট? তো আমি ডাবল কোটেশন শেষ করি নাই। এবার যদি আমরা রান করি, রান মডিউলে যাব, ওকে প্রেস করব, দেখেন এখানে বলছে হ্যালো। আমরা একটু ছোট করে দিই এটাকে। আচ্ছা, এখন এটা এসছে হ্যালো। এখন আমরা যদি এখানে বলি বাংলাদেশ, সাপোজ আমরা যদি বলি বাংলাদেশ, তাহলে কি হবে? বাংলাদেশ লেখা আসবে নিশ্চয়ই। আমরা এখানে বললাম বাংলাদেশ, দেখেন এখানে চলে আসছে বাংলাদেশ। এবার যে বিষয়টা আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হলো আমরা এরকমটা নিয়ে আসি যে এর একটা মান ধরি 10 আর বির একটা মান ধরে 10 বা 30। আচ্ছা, তাহলে 30 আর 10 কত হয়? 40 হয়। তো আমরা এটাকে যদি যোগ করি, দেখেন আবার আমরা পুরোটা কেটে দেই, আমরা সরাসরি যোগ করি A প্লাস B, তার মানে এর মান 10, B এর মান 30, তাহলে আর টোটাল যোগফল কত হবে? 40 হবে। তো আমরা রানে চলে গেলাম, রান মডিউলে ক্লিক করলাম, ওকে প্রেস করলাম, এবার আমরা দেখতে পারতেছি 40। আমরা পুরো বিষয়টা কেটে দেই, এতগুলো রাখার দরকার নাই, তাহলে স্ক্রল করতে হচ্ছে, আমরা এটা কেটে দিলাম। যাই হোক, আমাদের এবার কত আসছে যোগফল? 40। আমি যদি আরেকবার ওটা কেটে দিলাম, নতুন করে রান করে দেখেন যোগফল আসছে 40। এখন আমরা যদি এই A প্লাস B এর জায়গা যদি আমরা ডাবল কোটেশন দেই, যে ডাবল কোটেশন শুরু করলাম আর এখানে ডাবল কোটেশন শেষ করলাম, তাহলে কি আসবে? তাহলে বলেন এবার কি 40 আসবে? এবার কিন্তু 40 আসবে না, কারণ এই ডাবল কোটেশন শুরু এবং এই ডাবল কোটেশন শেষ, এই শুরু আর শেষ এর মাঝে আমরা যা কিছু লিখবো তাকে স্ট্রিং হিসেবে আউটপুট দেওয়া হবে। স্ট্রিং মানে আমি যা লিখবো ঠিক সেম টু সেম সেই জিনিসটাই আমাকে দেখাবে। তাহলে আমার কথা অনুযায়ী তাহলে এখানে A প্লাস B এবার 40 না আসে, আমি যা লিখছি ঠিক সেটাই আউটপুট দেওয়ার কথা, মানে A প্লাস B এটাই কিন্তু আউটপুট দেওয়ার কথা। চলুন আমরা রান করে দেখি। আমরা রানে গেলাম, এখান থেকে প্রেস করলাম, এবার দেখেন A প্লাস B এবার কিন্তু আপনাকে যোগ করে না, বরং আমি যা লিখছি সেটাই কিন্তু আউটপুটে চলে আসছে। যদি আমি এখানে মনে করেন এবার কোডটা কেটে দিই, আমি যদি এখানে মনে করেন ভাগ করি, সাপোজ আমি এখানে ভাগ করলাম, তার মানে ভাগফল কত আসে এবার দেখি। এবার ভাগফল আসছে 0 পয়েন্ট সামথিং। আচ্ছা, এত কম কেন আসছে? এটা আসার কারণ হচ্ছিল যে আমরা মানে এই যে 10 দ্বারা 30 দ্বারা ভাগ করছি 10কে, সেই জন্য। তো আমরা উপরে 30 দেই,
উপরে 30 দিই, নিচে 10 দিই। মানে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করেছি আমরা, সেই জন্য এরকমটা আসছে, রাইট? তো এবার আমরা একটু রান করে, এবার যদি আমরা রান করি, রানে গেলাম, রান মডিউল, এখান থেকে ওকে প্রেস করলাম। এবার ভাগফল আসছে 3। ওকে, এবার ভাগফল কত আসছে? 3 আসছে। তার মানে আমরা যে 30কে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল তো 3 10 30, মানে 3 আসবে। এখন এই সেম কাজটাকে আমরা যদি এখানে ডাবল কোড ব্যবহার করি, তাহলে কি আসবে বলেন? তাহলে কি আপনার মানে ভাগফল বেরোবে, নাকি a স্ল্যাশ b এটাই আসবে? এবার কিন্তু ভাগফল হবে না, এবার কিন্তু a স্ল্যাশ b এই জিনিসটাকে আউটপুট দেবে। কেন? কারণ আমরা ডাবল কোড দিছি। ডাবল কোডের ভিতরে যা কিছু লাগবে লিখবো, সেটাই আমাকে আউটপুট দেবে। বাই দ্য ওয়ে, যারা আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন, তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে বা অনেক সময় আসে, যে স্ট্রিং কাকে বলে বা স্ট্রিং কি, বুঝিয়ে লেখো, ঠিক আছে? বা এরকম কোন একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে স্ট্রিং কাকে বলে বা স্ট্রিং কি। এরকম যদি কোনো প্রশ্ন আসে, আপনারা উত্তর এভাবে দিবেন যে ডাবল কোটেশন শুরু এবং শেষ, এর ভিতরে যা কিছু থাকে তাকে স্ট্রিং বলে। আর একটু সহজ করে বললে, ডাবল কোটেশনের ভিতরে যা কিছু থাকে তাকে স্ট্রিং বলে। ওকে, তো যাই হোক, আমাদের প্রথমে আমরা ভাগ করছি, ভাগফল দিছে, কিন্তু এবার কোনো ভাগফল দিবে না, কারণ আবার এইবার আমরা ডাবল কোড ব্যবহার করেছি, সেই জন্য। চলুন, এবার আমাদের a স্ল্যাশ b এটাই দেখানোর কথা, যেহেতু আমরা কোড ব্যবহার করেছি। তো আমরা রানে গেলাম, রান মডিউল, এখান থেকে ওকে প্রেস করলাম। এবার দেখেন, এরা কিন্তু ভাগফল দিচ্ছে, আর এবার কিন্তু a স্ল্যাশ b দিচ্ছে। ওকে, আশা করি আপনাদেরকে এটা বোঝাতে পারছি। এখন এটা আসলে আমরা কেন লিখবো? ওই যে বললাম, যে কোনো একটা সংখ্যাটাকে যোগফল না বিয়োগফল না গুণফল, এটা তো বোঝাইতে হবে আমাকে। তো এটার জন্য এবার আমরা যে কাজটা করব, এটাকে আমরা যোগ করব, প্রথমে যোগ করব, যেমন a প্লাস বি। এখন এই যোগফলটা, মানে a প্লাস বি তো যোগ করবে, যোগফলটা তো কোনো একটা জায়গায় রাখবে। তো সেই কিসে রাখবে? সাধারণত ভ্যারিয়েবলের ভিতরেই সবকিছু রাখা হয়। তাহলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিতে পারি। ধরেন, যেহেতু যোগফল, যোগফলকে সাম বলা হয়, বিয়োগফলকে অ্যাবট্রাকশন বলা হয়। ওকে, তো গুণফলকে মাল্টিপ্লিকেশন বলা হয়। আপনি চাইলে আপনার মতো নাম দিতে পারেন, কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা এই নামগুলো ইউজ করি, কারণ এটা যে কোনো টিচার দেখলে সহজে বুঝতে পারবে যে আসলে আপনি কি করতে চেয়েছেন। তো আমরা এখানে বললাম সাম, এবং এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম। অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ নিশ্চয়ই জানেন, প্রথম ক্লাসে বারবার আমি বলেছিলাম। এটা যাতে আপনারা বুঝতে পারেন যে এই পাশে যে ভ্যালুস থাকবে বা আউটপুট থাকবে, সেটা মূলত এই পাশের এই ভ্যারিয়েবলের ভিতরে ঢুকে যাবে এই অ্যাসাইনমেন্টের অপারেটরের মাধ্যমে। যদি কেউ প্রথম ক্লাসটা না দেখে আসেন, অবশ্যই প্রথম ক্লাস দেখে আসবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে প্রোগ্রামিং করে, কিন্তু অ্যাসাইনমেন্টের কাজ আসলে কি, এইটা বহু মানুষই জানে না। এটা আমাদের প্রপারলি বুঝতে হবে যদি আপনি প্রোগ্রামিং করতে চান। ওকে, তো যাই হোক, আমরা তাহলে a প্লাস বি, এর মান 20, এখানে কত আসবে তাহলে? যে এটার বারবার বোঝালাম না, ভিডিওটা লং হবে শুধু শুধু। এর মান হলো 30 যোগ বির মান হলো 10, এই দুইটা যোগ করবে হবে 40। এবার এই যোগফলটা সামের ভিতরে রাখবে। তার মানে এখন যদি আমরা সামকে যদি প্রিন্ট করি, তাই তো, আমরা একটু নিচে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রিন্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এই ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষের ভিতর যদি আমরা এই সামটাকে কপি করে এখানে দিয়ে দেই, মানে সামকে দিয়ে দিই, তাহলে যোগফল দেখাবে নিশ্চয়ই। তো আমরা রান অপশনে গেলাম, সেখান থেকে রান মডিউলি ওকে প্রেস করলাম, দেখেন 40 চলে আসছে। আমরা আবার নতুন করে এটা কেটে দিয়ে আমরা রানে গেলাম, রান মডিউল, এখান থেকে 40, যোগফল 40 আসছে, তাই তো। এখন যে কাজটা আমরা করব, আমরা চাচ্ছি এরকম দেখাবে যে টোটাল যোগফল, এরকম কিছু একটা লেখা দেখাবে। ওকে, তো এটা করার জন্য আমাদের ডাবল কোটেশন শুরু এবং শেষ, এটা দেওয়ার পর আমরা একটা কমা ইউজ করব। তার মানে হলো, এই যে ডাবল কোটেশন শুরু এবং শেষ, এর ভিতরে যা কিছু লাগবে সেটাই আমাদেরকে দেখাবে, এটা তো আমরা জানতাম। লেখার পর, মানে এই কোটেশনের পর যদি আমরা কোনো ভ্যারিয়েবলকে অ্যাসাইন করতে চাই, অ্যাসাইন করা মানে কি, প্রিন্টের ভিতরে এই যে সামটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এটাই হলো অ্যাসাইন। এখন এই যে আমরা ডাবল কোটেশন দিলাম, এই ডাবল কোটেশন পরে এর সাথে একই সাথে যদি আমরা কোনো ভ্যারিয়েবলকে এভাবে যদি অ্যাসাইন করতে চাই, তাহলে আমাদের মাঝে একটা কমা দিতে হয়। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখাই, মনে হয় তাহলে আরো সুন্দর হবে বিষয়টা। আচ্ছা, আমি এখানে একটু গ্যাপ রাখি, স্পেস রাখি। আমি একটু ভিন্ন কালার ইউজ করতেছি, এতে করে আপনাদের বুঝতে আরো বেশি সহজ হবে। ওকে, তো এটা ভ্যারিয়েবল, এটাকে আমরা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করে দিলাম।
আচ্ছা, এখানে যে ঘটনাটা ঘটবে, যেখানে যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে এই যে যে এই যে যে ভ্যারিয়েবল, তাই তো এই ভ্যারিয়েবলটা কি হয়েছে, এই ভ্যারিয়েবলটা এখানেই তো আমরা বসাই দিচ্ছি। এই যে এই ভ্যারিয়েবলটা যে প্রিন্টের ভিতরে আমরা দিলাম, এটার মানে হলো আমরা অ্যাসাইন করে দিলাম। মানে আমরা একটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করলাম, ভ্যারিয়েবলকে কোথায় অ্যাসাইন করলাম, এই প্রিন্টের ভিতরে আমরা অ্যাসাইন করে দিলাম এখানে। ওকে, তাহলে এই যে যে ডাবল কোটেশন, এই যে যে ডাবল কোটেশন শুরু এবং ডাবল কোটেশন শেষ, এই শুরু আর শেষের মাঝে আমরা যা দেবো সেটাই তো আমরা আউটপুট পাবো। তাহলে আমরা যদি এরকম কিছু করি যে আমরা এরকম ডাবল কোটেশন শুরু এবং শেষ দেব, একই সাথে তার সাথে আমরা এরকম কোনো একটা ভ্যারিয়েবলকে এখানে আমরা অ্যাসাইন করব। যদি এটা করার প্রয়োজন হয় তাহলে মাঝে একটা কমা ইউজ করতে হবে। মানে ডাবল কোটেশন এই যে শুরু করলাম এবং এখানে ধরেন কিছু একটা আমি লিখলাম, এবার ডাবল কোটেশন শেষ হইলো। এই যে ডাবল কোটেশন শুরু এবং শেষ, এর পরে যদি কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হয় তাহলে আমাদের এই যে কোটেশন শুরু করলাম, এই যে শুরু করলাম আর এই যে শেষ করলাম, এই শেষের পরে গিয়ে একটা কমা ইউজ করতে হবে। ওকে, একটা কমা ইউজ করে তারপর আমরা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করে দিব। সেই কাজটাই আমরা মূলত এখানে করেছি। যে এখানে আমরা কি করছি তাহলে, যে এখানে আমরা প্রথমে ডাবল কোটেশন শুরু শেষ দিয়ে এখানে ধরেন আমরা কিছু একটা লিখে দিলাম। এই লিখে দেওয়ার পর এই যে ডাবল কোটেশন যখন শেষ হলো তারপরে আমরা একটা কমা ইউজ করব ডাবল কোটেশনের পরে, তারপরে মূলত আমরা ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করে দেব। তো যাই হোক, এবার আমরা যে কাজটা করলাম, এবার এই যে ডাবল কোটেশন শুরু শেষ করলাম, এর ভিতরে মনে করেন আমি লিখলাম টোটাল সামেশন, আমি টোটাল সাম লিখলাম সংক্ষেপে, এবারটা ক্লোন ইউজ করলাম। এবার এনে স্পেস দেব না, স্পেস কেন দেব সেটা আমি আপনাদেরকে পরে বলি। এবার আউটপুটটা তাহলে কি আসার কথা বলেন তো? আউটপুট আসার কথা প্রথমে এই জিনিসটা আউটপুট দেখাবে। আমরা যদি এখানে যদি আউটপুটের কথা বলে এরকমটা দেখাবে, প্রথমে দেখবে কি প্রোগ্রাম আসবে, আসার পরে দেখবে ডাবল কোটেশনের ভিতরে এই জিনিসটা লেখা আছে। তাহলে এই জিনিসটা প্রথমে আমাকে আউটপুট দিবে। এই যে আউটপুট দেওয়ার পরে আমাকে সাম দিবে। এই যে কমার পরে কি আছে, সাম মানে ভ্যারিয়েবলের ভিতরে কি আছে, যোগফল কত, 40। তাহলে আমাকে 40 দিবে। ওকে, এটা হচ্ছিল আমাকে আপনার আউটপুট দিবে এরকম। তো প্রথমে ডাবল কোটেশনের ভিতরে যেটা আছে সেটা দিবে, তারপরে এই যে কমা দিয়ে আমরা এই যে যে ভ্যারিয়েবল অ্যাসাইন করছি, ভ্যারিয়েবলের ভিতরে কত আছে, 40 আছে, যোগফল সেই 40টা দেখাবে। তো চলুন আমরা একটু এটা রান করে দেখি যে আসলে এটা কাজ করে কিনা। আমরা রানে চলে গেলাম, রান মডিউলে চলে গেলাম, ওকে প্রেস করলাম। এবার দেখেন টোটাল সাম 40 নিয়ে নিছে। ওকে, তাহলে আশা করি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারছি যে স্ট্রিং এর কাজ আসলে কি। এবার যে বিষয়টা সেটা যদি আমরা এখানে স্পেস ইউজ করি তাহলে এখানে রানের ক্ষেত্রে ওইখানে যখন আউটপুট তখন সেটাতে স্পেস একটু বেশি দেখাবে। দেখেন এখানে স্পেস দেখাচ্ছিল এতটুকু, আর এটা কিন্তু প্রথম স্পেস ছিল না। এখন আমরা যখন স্পেস দিলাম তখন দেখেন কত বড় একটা গ্যাপ চলে আসছে। আপনার যদি মনে হয় একটু বেশি গ্যাপ দিতে হবে তাহলে মূলত আপনারা তখন এখানে স্পেস ইউজ করবেন। এখানে যত স্পেস ইউজ করবেন আপনার আউটপুটে ঠিক তত স্পেসে দেখাবে। এবার আমরা যদি এটাকে বিয়োগ করি, ধরেন আমরা বিয়োগ করলাম, আর ভ্যারিয়েবলের নাম যা খুশি তাই মনে করেন, ধরেন আমি এরকম এ দিলাম, কোনো অসুবিধা নাই, আপনার খুশি, আপনি ভ্যারিয়েবল নেম যা খুশি তাই দিতে পারেন। এবার টোটাল সাম না, সাম মানে যোগ, তো আমরা বল দেখবো মানে অ্যাবস্ট্রাকশন মানে বিয়োগ। ওকে, অ্যাবস্ট্রাকশন। এবং এখন সাম দিলে কি কাজ করবে? কাজ করবে না, এখন সাম নামে কোনো ভ্যারিয়েবলও খুঁজে পাবে না। তাহলে এ মাইনাস বি এই বিয়োগ করে এই অ্যাসাইনমেন্ট অপারেটর মাধ্যমে কার ভিতরে, এই এ নামে ভ্যারিয়েবলের ভিতরে রাখবে। তাহলে আমাদের এখানে সামের জায়গায় এখন এই এ নামে ভ্যারিয়েবলটা অ্যাসাইন করে দিতে হবে। ওকে, তো যে ডাবল কোটেশনের ভিতরে আমরা কিছু একটা লিখলাম। এবার যদি আমরা ভ্যারিয়েবলটা অ্যাসাইন করতে চাই তাহলে ডাবল কোটেশন যখন শেষ হয়েছে তখন একটা কমা ইউজ করব। সম্ভব হলে একটা স্পেস দিবেন, দেখতে সুন্দর মানে আরো সুন্দর হবে। এবার আমরা এই ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করে দিলাম এখানে কমা ইউজ করার পর। এবার যদি আমরা রান করি তাহলে আমরা বিয়োগ ফলটা দেখতে পারবো। আমরা রানে গেলাম, রান মডিউল, ওকে প্রেস করলাম। দেখেন টোটাল অ্যাবস্ট্রাকশন 20 আমাদেরকে বিয়োগফলটা দিছে। তো যাই হোক, এটাই মূলত উদ্দেশ্য ছিল যে ডাবল কোডটা আপনাদেরকে ব্যবহার দেখানো, সেটা দেখাবো। এখন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। চলুন আমরা ভ্যারিয়েবলটা ছোট করে দিই। আমি ছোট করে মাল্টিপ্লিকেশন লিখলাম সংক্ষেপে। তো আমরা যে কাজটা করব সেটা হলো যে অ্যাবস্ট্রাকশন এটা আমরা বাদ দিয়ে আমরা এবার বলবো মাল্টিপ্লিকেশন। ওকে, মাল্টিপ্লিকেশন মানে গুণফল। এবার আমরা এই মাল্টিপ্লিকেশনটাকে মানে ভ্যারিয়েবলটাকে কপি করি এবং এই কমার পরে আমরা এটাকে অ্যাসাইন করে দিলাম। তাহলে আমাদের এখানে একটু রান করি আগে এটা।
আমরা রানে চলে গেলাম, রান মডিউল, ওকে প্রেস করলাম। আমাদের এখানে দেখালো যে এই যে টোটাল মাল্টিপ্লিকেশন, টোটাল, ও আমরা গুণ দেই নাই, 20 কেন আসলো? আচ্ছা, দেখেন বিয়োগ দেওয়া। ওকে, তো ভ্যারিয়েবল নেম চেঞ্জ করছি, এখানে গুণ করি না, এবার আমরা একটা গুণ করি। ওকে, গুণ করলাম। আমরা আবার ওটা রান করি, ওকে প্রেস করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি টোটাল মাল্টিপ্লিকেশন 300, মানে গুণফল। ওকে, টোটাল গুণফল এত। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের, এখানে রানে কি দেখাচ্ছিল আপনারা একটু যদি লক্ষ্য করেন, যে টোটাল মাল্টিপ্লিকেশন লেখাটা আগে দেখাচ্ছে, তারপরে 300। তাহলে আপনি যদি চান যে এই 300 বা গুণফলটা এরকম এই লেখার শেষে গিয়ে দেখাবে না, বরং আগে গুণফল দেখাবে, তারপর এই লেখা দেখাবে। এটা কিভাবে করবেন চলুন এটা আমরা দেখে আসি। এটা করার জন্য দেখেন, আপনি প্রথমে টোটাল মাল্টিপ্লিকেশন লিখছেন, সেই জন্য আউটপুটটা আমরা যদি এটা একটু কপি করে নিয়ে যাই, এবার দেখেন প্রথমে প্রোগ্রাম কি পাইছে, প্রথমে টেক্সট পাইছে, সেই জন্য টেক্সটটাকে আউটপুট দিছে। তারপরে গেছে মাল্টিপ্লিকেশন পাইছে, এই যে মাল্টিপ্লিকেশনের দেখলো যে এ গুণ বি আছে, তো এই দুটাকে গুণ করে এই মাল্টিপ্লিকেশন গুণফলটা রাখলো। তো প্রথম ও এই লেখাটা পাইছে, সেই জন্য আপনাকে এই লেখাটা আউটপুট দিছে। তারপরে মাল্টিপ্লিকেশনের ভিতরে 300 পাইছে, সেই জন্য 300 আপনাকে আউটপুট এখানে দিছে, রাইট? এখন আপনি যদি চান যে এই 300 শেষে না বরং প্রথমে থাকবে, তাহলে আপনার কি করা উচিত একটু আইডিয়া করেন। নিশ্চয়ই তাহলে এই 300 কোথা থেকে আসছে, ভ্যারিয়েবল থেকে আসছে, যার কারণে আপনি ভ্যারিয়েবল শেষে দিয়েছেন, সেজন্য 300 শেষে আসছে। আপনি যদি ভ্যারিয়েবলটাকে শেষে না দিয়ে শুরুতে দিতেন, তাহলে নিশ্চয়টা শুরুতে আসতো। এটা কিভাবে করবেন চলুন, তাহলে আমরা এখানে কেটে দেই। তাহলে আমরা প্রথমে এই যদি আমরা ভিতরে লিখি, যদি আমরা ডাবল কোটেশনের ভিতরে এসে ভ্যারিয়েবলকে অ্যাসাইন করি, বলেন তাহলে কি কাজ করবে? করবে না। তখন এই যে ডাবল কোটেশনের ভিতরে লিখছেন, তার মানে আপনাকে এইটাই আউটপুট দেবে, এই পুরোটা আউটপুট দেবে। তাহলে এর ভিতরে না লিখে আমাদের কি করতে হবে, এটাকেও নিশ্চয়ই বাইরে লিখতে হবে। তো ডাবল কোটের বাইরে আসবো, এবার আমরা এইটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তার মানে একটু দেখেন, এই যে ডাবল কোটেশন শুরু এবং শেষ, এই শুরু শেষের ভিতরে কিন্তু ভ্যারিয়েবল লিখলে ভাই আপনার আউটপুট কিন্তু গাণিতিক ক্যালকুলেশন হবে না। আপনি যেটা দিবেন, এখানে মাল্টিপ্লিকেশন লিখলে মাল্টিপ্লিকেশনই দেখাবে, কোনো গাণিতিক ক্যালকুলেশন দিবে না। সেই জন্য আমাদের এই ভ্যারিয়েবল অ্যাসাইনের ক্ষেত্রে আমাদেরকে ডাবল কোটের বাইরে করতে হবে। তো এই যে ডাবল কোটের অংশ এতটুকু, তো আমরা বাইরে সেখানে মাল্টিপ্লিকেশন এই ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করে দিলাম। আমরা কি জানি, এটা দেওয়ার পরে এই কোটের বাইরে যদি আমরা কোনো ভ্যারিয়েবল নিতে চাই, তাহলে অবশ্যই কমা ইউজ করতে হয়। তা আমরা আগে কমা দিয়ে মাল্টিপ্লিকেশন লিখছিলাম, আর এবার দেবো মাল্টিপ্লিকেশন আগে ভ্যারিয়েবল দিলাম। এখন আমি যদি এখানে কমা ইউজ করি, বলেন এটা কি কোনো যৌক্তিক হবে? যৌক্তিক হবে না তো। এখানে যখন ছিল তখন যৌক্তিক ছিল, আমরা কমা ইউজ করলাম, পরে ভ্যারিয়েবল নাম দিলাম, এখানে ঠিক ছিল। কিন্তু এখানে তো শুরু থেকে যদি আমরা কমা ইউজ করি, যে ভ্যারিয়েবলের আগে কমা দিতে হয়, মনে হয় এটা ভুল। ভ্যারিয়েবলের আগে কখনো কমা হবে না, এটা আপনার ডিপেন্ড করবে কোথায় লিখতেছেন। তো মাল্টিপ্লিকেশন দিলাম ভ্যারিয়েবল নেম, তারপর আমরা একটা কমা ইউজ করব। এরপরে যে ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, এর ভিতরে আমরা যা দিব সেটাই। এখন কি আসবে তাহলে একটু দেখেন। এখন যে বিষয়টা দেখাবে, প্রথমে ভ্যারিয়েবল পাইছে, তো ভ্যারিয়েবলের ভিতরে কত আছে, গুণফল 300, তাহলে প্রথমে 300 দিবে, তাই তো 300 দিবে। দেওয়ার পরে এখানে এবার কি টোটাল মাল্টিপ্লিকেশন, এবার এখানে দিবে টোটাল মাল্টিপ্লিকেশন, এই লেখাটা পাবে। চলুন আমরা একটু রান করে দেখি। আমরা রানে চলে গেলাম, রান মডিউলে, এখান থেকে ওকে প্রেস করলাম। এবার দেখেন বলছে 300, তারপরে টোটাল মাল্টিপ্লিকেশন। আশা করি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি আমি এটা বোঝাতে পারছি যে স্ট্রিং আমরা কেন ব্যবহার করব। আর একটা বিষয় দেখেন, এখানে 300 দিয়ে মাল্টিপ্লিকেশন দিয়ে শেষে এসে ক্লোন, এটা আপনি যদি চান যে এখানে আমরা ভ্যারিয়েবল দিছিলাম, সেই জন্য আমরা এটা ইউজ করছি সৌন্দর্যের জন্য, বাট এখানে এটা না দেওয়াটাই বেটার। এটা কোনো অসুবিধা না, বাট দেখতে সৌন্দর্য না। তখন আপনি কি করবেন, এখান থেকে এটা কেটে দেন, এটা কেটে দিলেই তো আপনার এটা হয়ে গেল, তাই তো। দেখেন এবার কিন্তু এই ইয়াটা নাই। আপনি চাইলে আবার এখানে একটা ইকুয়াল ইউজ করতে পারেন, যেমন এখানে আপনার এখান যদি একটা ইকুয়াল ইউজ করেন, ওকে, তাহলে আপনার যে সে আউটপুটে কিন্তু ইকুয়ালটা দেখাবে। যেমন এবার দেখেন যে 300, তারপরে ইকুয়াল, তারপরে টোটাল মাল্টিপ্লিকেশন। এটা নিয়ে যদি আপনি একটু প্র্যাকটিস করেন বাসায় বসে, আপনি নিজে থেকে অনেক কিছু শিখবেন। আসলে ক্লাসে কিন্তু মানে এক্স্যাক্টলি সব কিছু শেখানো সম্ভব না, এটাতে অনেক বড় ক্লাস হয়ে যাবে, লং হয়ে যাবে। আপনি নিজে এবার বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করুন। আমি ভ্যারিয়েবল এ ধরছি, আপনি আপনার নাম ধরেন, এক্সাম্পল মনে করেন আমার নাম ধরলাম, ওকে। এখানে আপনি আপনার নাম ইউজ করেন বা আপনার অন্য কিছু ইউজ করেন, বা এরকম লেখেন যে ফার্স্ট নাম্বার,
এখানে বলেন সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার, এভাবে বলেন। এটাকে আপনি মাল্টিপ্লিকেশন না লিখে আপনি বলেন যে গুণফল, গুণফল এভাবে লেখেন, কোনো অসুবিধা নাই তো। তাহলে আপনি ফার্স্ট নাম্বার কি করবেন, এখানে এখানে যে ফার্স্ট নাম্বারের জায়গায় ফার্স্ট নাম্বার দিবেন, যোগ বা গুণ। এবার আপনি সেকেন্ড নাম্বারটাকে কপি করে নিয়ে এখানে বসা দেন, বিয়ের জায়গা এটা করে দেন, তাই তো হয়ে গেল যে ফার্স্ট নাম্বার গুণ এই যে ফার্স্ট নাম্বার এইটা, তারপরে যে গুণ ব্যবহার করলেন, তারপরে সেকেন্ড নাম্বার এইটা। তাই ফার্স্ট নাম্বার ভিতরে 30 এবং সেকেন্ড নাম্বার ভিতরে 10, তাই এইটা আছে আপনার 30 গুণ 10, এটা গুণ করলো। এই যে এবার এই পুরো গুণফলটাকে আপনি কি করলেন, এই টোটাল গুণফলটাকে আপনি এই গুণফলের ভিতরে রাখলেন, এই যে একটা গুণফল নামে ভ্যারিয়েবল দিলেন। এবার এই গুণফলটাকে আপনি এই যে মাল্টিপ্লিকেশন না দিয়ে এখানে গুণফল লিখে দেন। এবার মাল্টিপ্লিকেশন দিলে তো হবে না, কারণ মাল্টিপ্লিকেশন নামে কোথাও কোনো ভ্যারিয়েবল নাই। আপনি যখনই রান করবেন তখন এই সিনট্যাক্স এরর চলে আসবে। এই যে আমি যদি রান করি এখান থেকে, তাহলে দেখেন এরর চলে আসবে, এরর চলে আসছে। কারণ এখানে কি বলছে দেখেন, নেম এরর, নেম ভুল আসছে, নেম। এই যে দেখেন যে ডাবল কোটে বলে দিয়েছে যে এমইউএল মাল্টিপ্লিকেশন ইজ নট ডিফাইন্ড, মানে ডিফাইন করা হয় নাই, সে খুঁজে পাচ্ছে না, কারণ এটা এখন কোথাও নাই। তাহলে এখন এই টোটাল গুণফল এখন কার ভিতরে আছে, এই গুণফলের ভিতরে। তাহলে এই গুণফলটাকে কপি করে আনেন, মাল্টিপ্লিকেশনের জায়গায় ওরে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, অথবা আপনি টাইপ করে দেন। এবার রান করুন, দেখেন এবার কাজ করবে, এবার কাজ করছে। ওকে, তো এইভাবে নিজেই বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন, ভ্যারিয়েবল নেম চেঞ্জ করবেন, আপনার ইচ্ছা মতো ভ্যারিয়েবল নাম দিবেন, ইচ্ছা মতো নাম্বার দিবেন, এভাবে প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ আমরা তৃতীয় ক্লাসে আরো ভালো কিছু নিয়ে আসবো। আজকের ক্লাসটি এ পর্যন্ত।